দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়। আজকে একটু ভিন্ন স্বাদে যেতে বাধ্য হচ্ছি, তার কারণ অনুরোধ এসছে যে বর্তমান সমাজে ঠাকুর যে সমস্ত বাণী উপদেশ আমাদের দিলেন তার মধ্যে একটা উপদেশ যদি মানুষ মেনে চলে তাহলে সমাজ সংস্কারের কাজ হয়ে যাবে অনেকটাই, সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে অনেকটাই। সেটা হচ্ছে সুবিবাহের প্রয়োজনীয়তা। আজকে ঘরে ঘরে ঝগড়া অশান্তির মূল কারণ হচ্ছে কার মেয়ে কার ঘরে গেল, ইন্ডাস্ট্রি থেমে গেল, সুসন্তান জন্মাবার অভাব বোধ করছে আজকে সমগ্র দেশবাসী। পপুলেশন এক্সপ্লোশন ঘটেছে, জনবিস্ফোট, কিন্তু বিশ্বাসী মানুষের অভাব। যে কথা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ঠাকুরের কাছে এসে যখন বলেছিলেন যে আমি কয়েকদিন আপনার কাছে এসে থাকবো, তো আমার স্বরাজ আন্দোলনের কাগজপত্র গুরুত্বপূর্ণ, সেগুলো কার উপরে নির্ভর করে রেখে আসবো, সেই বিশ্বাসী মানুষ পাচ্ছি না ঠাকুর। ঠাকুর বললেন, দাসদা, তাহলে এত বড় দেশটা স্বাধীন করে কার হাতে তুলে দেবেন? সেই বিশ্বাসী মানুষ কোথায়? তাই আমি বলি কি, আগে মানুষ তৈরি করুন, তারপরে দেশ স্বাধীন করুন, না হলে স্বাধীনতার অপব্যবহার হবে। বলে মানুষ কি করে তৈরি করা যায়? বলে ম্যান মেকিং এডুকেশনের প্রাথমিক কথা হচ্ছে ম্যারেজ রিফরমেশন, বৈবাহিক সংস্কারের মাধ্যমে। তাই দেশ বরণ্য নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা শ্রদ্ধেয় জানকীনাথ বসু এবং শ্রদ্ধায়া মাতা শ্রীমতী প্রভাবতী দেবী উভয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মন্ত্র শিষ্য ছিলেন এবং ভক্ত ছিলেন। তৎকালীন কংগ্রেস সভাপতি নেতাজি যখন পাবনায় কংগ্রেসের সর্বভারতীয় সম্মেলনে যোগদান করার জন্য তৈরি হচ্ছেন, সেই মুহূর্তে তার মাতা প্রভাবতী দেবী সুভাষচন্দ্রকে নির্দেশ দিলেন যে গুরুদেবের আশ্রমে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে দেখা করে আসার জন্য। আর উদ্যোগীদের আপত্তি থাকা সত্ত্বেও সুভাষচন্দ্র পাবনায় শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে পরিদর্শনের জন্য আসেন এবং ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ করে খুব প্রীত হন। সুভাষচন্দ্র শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে বর্তমান বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। দেশের স্বাধীনতা আন্দোলন, শিক্ষার বিস্তার, বিভিন্ন আলোচনায় তিনি ঠাকুরকে জানান যে দেশের কাজ করতে গেলে কোনখান থেকে শুরু করব। শ্রী শ্রী ঠাকুর বললেন সুভাষচন্দ্রকে যে তার অভিমত জানতে বললে জানান যে দেশের মানুষের মধ্যে শিক্ষার সুবিধা বিস্তার করতে পারলেই মানুষজন শিক্ষিত হয়ে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবে। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, শিক্ষাটা নেবে কে? স্কুলে কলেজে শিক্ষক প্রশিক্ষক যেই থাকুক না কেন, শিক্ষা নেবার জন্য চাই ধী ধুরন্ধর। এই ধী শক্তি, মেধাবী শক্তি জাগ্রত ছাত্রছাত্রী না থাকলে শিক্ষাটা গ্রহণ করার মতো উপযুক্ত পাত্র পাত্রী কোথায়? তাই আগ্রহশীল সন্তান পেতে গেলে চাই বিধিমতো বিবাহ সংস্কার। তবেই তো বিধিমতো বিবাহের মাধ্যমেই সুসন্তান জন্ম নেবে, যারা শিক্ষিত হয়ে দেশের কাজে লাগবে। নেতাজি বললেন, আমি তো এইভাবে ভাবিনি ঠাকুর, আমি ভেবেছিলাম বোধহয় শিক্ষা দিলেই হবে, কিন্তু শিক্ষা দিবি কি? আচরণে না থাকলে শিক্ষা শুধু কথার ঝিকিমিকি। শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে আলোচনা করার পর তিনি জানতে পারলেন ঠাকুর মূল গোড়াতে হাত দিয়েছেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস সময় পেলেই ঠাকুরের আশ্রমে গুরুদেব শ্রী শ্রী ঠাকুরের কাছে চলে আসতেন এবং তিনিও তার এই কথা প্রকাশ করেছিলেন। ঠাকুর তাকে আরো কিছুদিন থাকার জন্য অনুরোধ করলে তিনি বলেছিলেন, ঠাকুর ইচ্ছা তো হয় অনেক দিন আপনার কাছে থাকি, কিন্তু স্বরাজ দলটাকে দায়িত্ব দেওয়ার মতো উপযুক্ত মানুষ খুঁজে পায় না।
ঠাকুর হেসে বলেছিলেন, স্বরাজ দলের দায়িত্ব নেবার জন্য যদি একজন বিশ্বাসী লোক না পান, তবে দেশ স্বাধীন করে কার হাতে দায়িত্ব দেবেন ভেবে দেখেছেন কি? দেশবন্ধু চিন্তিত হয়ে পড়লেন। সত্যি তো, ঠাকুর এমন ভাবে ভাবিনি কখনো। ঠাকুর রুটে যেতে চান, মূলে হাত দিতে চান, গোড়ার কথা ভাবেন। শ্রী ঠাকুর বললেন, যদি দেশ স্বাধীন করতেই হয় তবে আজ থেকেই বিবাহ আন্দোলনে লেগে যান। প্রত্যেকটা বিবাহ যাতে আর্য নীতি অনুযায়ী সঠিক নিয়ম মেনে হয় তার চেষ্টা করুন। ভালো ভালো বিবাহ দেন। এইভাবে আজ যাদের বিয়ে হবে তাদের ঘরে সন্তান সন্ততি 20 বছর পরে দেশের সুনাগরিক হবে, বিশ্বাসী, বংশজাত এবং আভিজাত্য। তাদের মেধাবী শক্তি সব দিক দিয়ে তুখর, এবং দেশ স্বাধীন হলে উপযুক্ত লোকের হাতে দেশ না পড়লে দায়িত্ব পালন করবে কে? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শ্রী ঠাকুরের কথার অর্থ যথেষ্ট উপলব্ধি করলেন। তিনি তা পালন করতে পারেননি। হঠাৎ অসুখে দেহত্যাগ করেন। বিবাহ মূলত 3 প্রকার: স্ববর্ণ সদৃশ বিবাহ, অসবর্ণ অনুলোম বিবাহ, প্রতিলোম বিবাহ। মেয়েদের বিয়ে দিতে হবে স্ববর্ণ সদৃশ ঘরে বা উঁচু ঘরে। নিচু ঘরে মেয়ের বিয়ে কখনোই নয়। কোনো মতেই উঁচু ঘর থেকে মেয়ে আনা যাবে না। প্রজনন বিজ্ঞান মতে উৎকর্ষ সব সময় থাকবে বীজ, কিন্তু মায়ের দিকটা একটু নিচু থাকবে, তবেই উন্নত ধরনের প্রজাতি সৃষ্টি করা সম্ভব। আমরা সাধারণত গরু, কুকুর, ঘোড়া, বিভিন্ন বংশধারা উচ্চ প্রজাতির ক্রম উন্নয়ন করতে চায়। তাদের বেলায় অস্ট্রেলিয়ান ষাঁড় নিয়ে এসে দেশি গায়ের সঙ্গে ব্রিড করিয়ে সন্তান করি। তাদের বংশধারার খোঁজ খবর নিই আমরা। কিন্তু গরু, কুকুর, ঘোড়ার প্রাণীদের বংশক্রমোন্নতির জন্য আমরা যতটা ব্যস্ত, মানুষের ক্রম উন্নতির কথা, প্রজননের কথা, উন্নয়ন প্রজননের কথা আমরা ভাবি না। শ্রেষ্ঠ জীব মানুষ, তার সুপ্রজনন নিয়ে কত মাথা খাটানো দরকার। গাভী কিনতে গেলে আমরা জিজ্ঞাসা করি, গাভীর বাবা কোন জাতের, গাভীর মা কোন জাতের, অস্ট্রেলিয়ান গাই কিনা, দুধ কেমন দেয়, বংশে কোনো দুষ্ট ব্যাধি ছিল কিনা। ভালো মানুষ তৈরির জন্য ধর্মীয় সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকার বাহাদুরের চেষ্টা খুবই জরুরি। কিন্তু বর্তমান সমাজ এই বিষয়ে একেবারেই নীরব। নরনারী যদি সমান বা সাদৃশ্য সবর্ণ ঘরে হয় বিয়ে, বিবাহকেই সাদৃশ্য বিবাহ বলে। আর পুরুষ যদি নিচু ঘর থেকে অসবর্ণা মেয়েকে বিবাহ করে তবে তাকে অসবর্ণ অনুলোম বিবাহ বলে। পক্ষান্তরে উৎকৃষ্ট বা উঁচু ঘরের মেয়ে যদি নিচু বা নিকৃষ্ট ঘরের পুরুষকে বিয়ে করে তবে তাকে প্রতিলোম বিবাহ বলে, যদিও প্রকৃতপক্ষে তাকে বিবাহ বলা যাবে না। এই প্রতিলোম সবসময় পরিত্যাজ্য। এতে বীজের উৎকর্ষ বা প্রাধান্য বৃদ্ধি পায় না। ভূমি যদি উৎকৃষ্ট হয় আর বীজ যদি নিকৃষ্ট হয় তবে খুব কমজোর, কম শক্তি বহন করে, ফলে বীজের পরিপোষণ সমপর্যায়ে হয় না। ফলে বীজের স্বাভাবিক অঙ্কুরোদ্গমের পক্ষে ভীষণ বাধা সৃষ্টি হয়। সেখানে চারা গাছের বৃদ্ধি ভালো হয় না, বা অনেক সময় বীজের অঙ্কুর ভালোভাবে বেরও হয় না। উন্নত প্রজাতির সৃষ্টিতে বর্তমান কৃষি বিজ্ঞানীরাও বিজ্ঞানের উদ্ভিদের জন্য অনুলোমজ জননের উপর জোর দিচ্ছেন। সেখানে নিম্ন প্রজাতির সঙ্গে উচ্চ প্রজাতির উদ্ভিদ জনন ঘটিয়ে উন্নত প্রজাতির উদ্ভিদ সৃষ্টি করে উচ্চ ফলনশীল প্রজাতির সৃষ্টি করছে। তাছাড়া মানুষের বেলায় তাহলে কেন হবে না? যদি মা উচ্চ রেত ধারা সম্পন্ন হয়, বাবা যদি নিম্ন কৃষ্টি সম্পন্ন হন, সেখানে তাদের সন্তান হয় সাম্যহারা, সঙ্গতিবিহীন, বিপর্যয়গ্রস্ত, চলন ক্ষীণ। বিশিষ্ট পূর্বপুরুষের তেজস্বী নির্ভীক চলন হয়ে পড়ে নিস্তেজ, অস্থিরমতি,
মিনমিনে প্রতিলোমজ সন্তান হয় বিধ্বংসী, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী, জাতির শত্রু, সত্তাঘাতী। সেই জন্য কোনো মতেই প্রতিলোমজকে সমর্থন করা উচিত নয়। যারা প্রতিলোমজ সন্তানের সঙ্গ করেন তারাও প্রতিলোমজ হয়ে যাবেন, সঙ্গ দোষে দুষ্ট হয়ে পড়বেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, যে মেয়ের চরিত্র এবং কুল সংস্কৃতি বরের চরিত্র এবং কুল সংস্কৃতির অনুপোষক, এমন কুমারী মেয়ে বিবাহ প্রশস্ত, ধর্মদ, আভিজাত্যের উৎকর্ষ, পরিপোষণী। কিন্তু পরিত্যক্তা বিধবা বা ভ্রষ্টা নারী বিবাহ কার্যের সুষ্ঠুও নয়, আর সে আভিজাত্য বা উৎকর্ষকারিণী নয়ক। বিবাহ বিধায়নাতে প্রথম খণ্ডে ঠাকুর এ কথা বলছেন। তিনি আরো বলছেন, স্মরণ যেন থাকে মেয়েরা উচ্চ বিশিষ্ট বর্ণে যেন পরিণীতা হয়, আর পুরুষ যেন সমান কিংবা উপযুক্ত কৃষ্টি সম্মিত সবংশে অনুলোমক্রমে বিবাহ করে। যদিও সমান পরিবারে বিবাহই শ্রেয়, কারণ মাটির ভালো মন্দে কিন্তু উত্তম বীজেরও উৎকর্ষ অপকর্ষ হয় বিবাহ বিধায়না। আরো বলছেন, শ্রেয় বংশের মেয়ে কখনো অশ্রেয় ঘরে দিতে নেই। তার ফলে শ্রেয় যারা ভঙ্গুর ব্যতিক্রমে অশ্রেয় তাৎপর্য লাভ করে থাকে, আবার অশ্রেয় ঘরের এমনতর ভঙ্গুর ব্যতিক্রমী তার সন্তান সন্ততিও তেমনতর আপাং মানুষ গোচরম হয়ে থাকে। মানুষ যতই শ্রেষ্ঠ গুণ সম্পন্ন হোক না কেন, বিয়ে ঠিক মতো না হলে তার মেরুদণ্ড ভেঙে গেল। সে যদি সুসন্তান রেখে না যেতে পারে তাহলে তার বংশধারা ডিটোরেট করে যাবে, তার মৃত্যুর পর সব শেষ হয়ে যাবে। আজকাল সৎসঙ্গীদের পরিবারে তার বাবা মা দীক্ষা নিয়েছে, সস্তয়নী করে, ইষ্টপ্রাণ, ঠাকুরের জন্য দৌড়ে বেড়ায়, মন্দির তৈরি করে, কেন্দ্র মন্দির দেখাশোনা করে, পাঞ্জাধারী কর্মীর ক্ষেত্রেও দেখা যায়। পরবর্তীতে তার মৃত্যুর পর সন্তান সন্ততিরা ইষ্টভৃতি করে, অনেকে করে না, আবার অনেকে বিবাহটা গন্ডগোল করে ফেলে। প্রতিলোম বিবাহে যদি দৈহিক পঙ্গুতা এসে যায়, যেমন ধরুন স্ট্রং ফিজিকুইক বাট উইক নার্ভ, ডাল ব্রেন, এগুলো প্রতিলোম বিবাহের সন্তানদের স্বাভাবিক বৈশিষ্ট্য। দেহ দুর্বল, স্নায়ু ক্ষীণ, মস্তিষ্ক দুর্বল। তিনি আরো বললেন, যদি তোমার প্রজননকে বিক্ষিপ্ত করতে না চাও তবে বিবাহ ব্যাপারে উচ্চ ঘর থেকে মেয়ে কিছুতেই নিও না। বিবাহ বিধায়নাতে 194 বাণীতে ঠাকুর কথা বলেছেন। তিনি আবার বললেন, উঁচুর মেয়ে নিলে ঘাড়ে দিলে বারে আপদ বংশে মরে। নিজের কুল অপেক্ষা অশ্রেয় কুলে যে কন্যা দান, পাত্র অন্যথা যোগ্য বিবেচিত হলেও সে দান তো সিদ্ধই হয় না, বরং তা ব্যভিচারকেই প্রলুব্ধ করে তোলে। তাই গণ ও সমাজের পক্ষে নিন্দনীয় তো বটেই, অতীব অহিতকর। বিবাহ বিধায়না 200 নম্বর বাণীতে কথা ঠাকুর বলছেন, যদি যোগ্য পাত্র পাওয়া যায় আর যদি কন্যা অপেক্ষা নিম্ন মানের হয়, তার জ্ঞান পাণ্ডিত্য ধন সম্পদ যতই থাকুক না কেন, সেই বরে কন্যাদান ব্যভিচারকেই আমন্ত্রণ করে, জনগণ ও সমাজে নিন্দনীয় হয়ে থাকে এবং অমঙ্গলকর হয়। বর্তমানে পাত্রপাত্রী নির্বাচনের মাপকাঠি হলো সুন্দর চেহারা কিনা, টাকা পয়সা কত ইনকাম করে, উচ্চ ডিগ্রি আছে কিনা, গাড়ি বাড়ি আছে কিনা। তাই পাত্রপাত্রী বিজ্ঞাপনে লিখে দেয়, নো কাস্ট বাস। এক বিভৎস রুচি মানসিকতা মানুষের, উদারতার মনোভাব দেখায় আবার তারা। বিবাহ বিধান গ্রন্থে শ্রী শ্রী ঠাকুর বলছেন, যে পুরুষরা নিজ হতে উচ্চ জাতি বর্ণ বংশ সহজাত সংস্কৃতির মেয়ে বিবাহ করে, তারা যে বর্ণ বা জাতির অন্তর্গত তা হতে আরো নিচু হয়ে যায়। তারা বা তাদের সন্তান সন্ততিরা ক্রমে বিকৃতি লাভ করে।
তাই পুরুষের উচ্চতর বংশে বা বর্ণে কখনোই বিবাহ করতে নেই। বংশ বিকৃতির জড় বা মূল ওইখান থেকে আরম্ভ হয়। আর বর্ণ মানেই হচ্ছে বংশানুক্রমিক সমসঙ্গতিশীল চারিত্রিক গুচ্ছ। তাদের সমান বা বংশীয় অধস্তন কুলে বিবাহ করাই শ্রেয়। আবার অতি নিম্ন কুলে বিবাহ পুরুষের পক্ষে সবসময় সর্বতোভাবে সমীচীন হয় না। সহজাত সংস্কার ও আচার সংক্ষুব্ধ হয় তাতে। কিন্তু মেয়েদের পক্ষে এর উল্টো, তাদের অধস্তন কুলে বিবাহ পরিবার, সমাজ, জাতি বিধ্বংসী হয়। দুরাচারী দুর্মতি রাবণের পিতা বিশ্বশ্রবা মুনি ছিলেন একজন নিষ্ঠাবান তপস্বী, ধার্মিক, বেদজ্ঞ ব্রাহ্মণ। কিন্তু রাক্ষস বংশীয় কন্যা নিকষার সঙ্গে তার বিবাহ হওয়ায় রাক্ষস বংশীয় আচার আচরণ, কামাচার, অহংকার এইসব অবগুণ পুত্র রাবণের চরিত্রে প্রকাশ পেয়েছিল। তাই কালাপাহাড় কংস প্রতিলোমজ সন্তান, ধৃতরাষ্ট্র গান্ধারীর বিবাহ সূক্ষ্ম প্রতিলোম ছিল। তাই দুরাচারী অহংকারী দুর্যোধন দুঃশাসনের জন্ম হয়েছিল। গান্ধারী শিক্ষিতা বিদুষী, কিন্তু ধৃতরাষ্ট্র তার বিপরীত। শ্রী ঠাকুর আবার বললেন, আমি আবার বলছি, তোমরা ভালো করে শোনো। ঘোর আবেগ সম্মোহিত অন্তরে তিনি বললেন, প্রতিলোম পরিণয়কে নিরুদ্ধ করো। সর্বতোভাবে সুষ্ঠু জৈবী সংস্কৃতির ঘোর অন্তরায়, সুপ্রজননের পরম শত্রু, অব্যবস্থা ব্যক্তিত্বের আবাহক সে। ওতে সমাজ, দেশ ও রাষ্ট্রের সংবর্ধনী গণসংস্কৃতি নষ্ট হয়। অযোগ্য অবস্থা শক্তিহারা বিচ্ছিন্ন গণের উদ্ভবে দুনিয়া ক্ষোভান্বিত হয়ে ওঠে। এখনো সাবধান হও, শোনো, ভেবো, দেখো এবং সেই মতো ব্যবস্থা করো। বিধির বিধানই হচ্ছে নারী সবসময় শ্রেষ্ঠ পুরুষকে যত দীপ্ত অনুরাগে বহন করবে, তার নারীত্ব ততটা বিকশিত হবে, সুসন্তানের জননী হবে। আগেকার বহু নারী স্বইচ্ছায় ওই শ্রেষ্ঠ পুরুষকেই বরণ করত। সেই জন্যে ভগবান শ্রীকৃষ্ণ, মহাবীর অর্জুন, মহাবলী ভীম এবং ইন্দ্রিয় বিজয়ী মুনি, ঋষি, মনু, ভরদ্বাজ, কাশ্যপ এই সমস্ত রাজাদের জীবনের বহু বিবাহ ঘটতে দেখা গেছে। শাস্ত্রে আছে, দুর্বলের স্ত্রী হওয়ার চেয়ে বীর পুরুষের আধিপত্য স্বীকার করে বহুপত্নী ধর্মপত্নী হওয়া অনেক গৌরবের। কিন্তু সমাজে বহু বিবাহ থাকার ফলে বহু অনিয়ন্ত্রিত বৃত্তি পরবশ পুরুষ বহু বিবাহ করার সমাজে অধিকাংশ কুসন্তান জন্মে গেছে। আদর্শহীন বৃত্তি পরতন্ত্রী পুরুষের জীবনে বহু বিবাহ তো দূরের কথা, একটি বিবাহও করা উচিত নয়। বর্তমানে বহু বিবাহকে আইনত নিষিদ্ধ করা হয়েছে ঠিক। শ্রী ঠাকুর আর্য ঋষিদের প্রবর্তিত বিবাহ নীতিকে নতুনভাবে বিজ্ঞানসম্মতভাবে চালু করেছেন। মানুষের জীবনে উন্নতি এবং সুপ্রজনের জন্য যেমন সমান এবং সাদৃশ্য বর্ণে বিধিমত বিবাহ দরকার, তেমনি আর্য ঋষি প্রবর্তিত অনুলোম অসবর্ণ বিবাহ পুনঃপ্রচলন হওয়া দরকার। উচ্চ বর্ণের পুরুষের প্রতি নিম্ন বর্ণের নারীর একটা সহজ শ্রদ্ধা থাকে, বিশ্বাস থাকে, ভক্তি থাকে। বিভিন্ন রক্তের সংমিশ্রণে উৎকৃষ্ট সন্তানের জন্ম লাভ ঘটে এবং এক বর্ণ অন্য বর্ণের স্বার্থ হয়ে ওঠে। শাস্ত্রমতে অনুলোম অসবর্ণ বিবাহ করতে গেলে প্রথমে সবর্ণ বিবাহ করতে হবে এবং সেই সবর্ণ স্ত্রীর কমপক্ষে একটি পুত্র সন্তান থাকতে হবে। শুধু তাই নয়, প্রথমা স্ত্রীর অনুমতি নিয়ে তবে অসবর্ণ দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা যাবে। এটা অবশ্য বহু পুরুষের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। আবার বলা আছে, সবর্ণ বিবাহের ক্ষেত্রে একমাত্র সবর্ণা স্ত্রী হতে উৎপন্ন পুত্রের মধ্যে দিয়ে পুরুষ পরম্পরাগত বংশ বৈশিষ্ট্য আবিষ্কৃত
অবিকৃত এবং অক্ষুণ্ণভাবে প্রবাহিত হতে পারে, কিন্তু অনুলোম অসবর্ণ জাতকে ওই ধারা ঠিকভাবে থাকে না। সন্তান সবর্ণজাত সন্তানের চেয়ে একটু নেমে যায় এবং তাদের দেবকার্যে পিতৃকার্যে অধিকার থাকে না। এখন কেউ যদি অজ্ঞানবশত অসবর্ণ বিবাহ করেই ফেলে, সেখানে তাকে একটি সবর্ণ বিবাহ করতেই হবে। যতদিন ওই সবর্ণ বিবাহ না হচ্ছে, ততদিন অসবর্ণ বিবাহ সিদ্ধ হবে না। এইভাবে অসবর্ণ অনুলোম বিবাহজাত পুত্রদের বিবাহ দিতে হবে সমান থাকে, অর্থাৎ মাতৃবর্ণে, আর কন্যার বিবাহ দিতে হবে সমান থাকে, অর্থাৎ পিতৃবর্ণে। সমান থাকে যাদের বিয়ে হয়, তাদের নিয়ে সৃষ্ট হয় নতুন সমাজ। সেসব ছেলে মাতৃবর্ণে বিবাহ করলো, তারা সেসব মেয়ে পিতৃবর্ণে বিবাহ করলো, তারা বংশানুক্রমিক অনন্ত শান্তি লাভ করলো। 7 পুরুষ ধরে এই রকম বিবাহ সুনিয়ম মেনে চললো। কোন রকম ব্যতিক্রম বা উলটপালট হলে এর ভিতর দিয়ে প্রতিলোম ঢুকে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য অনুলোম অসবর্ণ বিবাহ করলেই হবে না, তার অনুশাসনগুলি ঠিকভাবে মানতে হবে। প্রতিলোম বিবাহের মতো ক্ষতিকারক সমাজে আর কিছু নেই। কারণ বংশে একবার প্রতিলোম যদি সংসর্গে ঢুকে যায়, সেই বংশের গতি রুদ্ধ হয়ে যায়, বাঁচবার আর কোনো রাস্তা থাকে না। সুতরাং প্রতিলোম বিবাহ বিষের মতো, এটা সদা পরিত্যাজ্য। সর্বশক্তি দিয়ে সমাজে এই বিধ্বংসী প্রতিলোম বিবাহ রুখতে হবে, ঠাকুর বলেছেন। এটাকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করতে হবে। তাই কোনরূপ বৃত্তি সুখের প্রলোভনে পড়ে কোনো নরনারীর প্রতিলোম বিবাহ করা উচিত নয়। অবশ্যই এই বিষয় পরিণতি জানতে পারলে কোনো নরনারী প্রতিলোম বিবাহ করতে চাইবে না। তাই বিবাহের নিয়ম নীতিগুলো তোমরা চালিয়ে দাও, জানিয়ে দাও সমাজকে, দেশকে, জাতিকে, তাদের সচেতন করে তোলো এই বিষয়ে। তাই প্রতিলোম বিবাহের ভয়াবহতা সমাজে বেশি করে প্রচার করতে হবে। আর কেউ যদি কোনো কারণে করেই ফেলে, তবে সমাজের মঙ্গলের জন্য তাকে প্রতিলোমজ বৃদ্ধি বা সন্তান উৎপাদনের ক্ষেত্রে নীরব থাকতে বলো, বিরত থাকতে হবে। তাই শ্রী ঠাকুর বললেন, প্রতিলোমে কুপকাত, বিশ্বাসঘাতক বংশপাত। সুতরাং পুরুষের পক্ষে বিবাহ করার আগে বহুবার ভাবতে হবে যে মেয়েকে বিবাহ করবে, সে তার বংশের আদর্শ, কুলসংস্কৃতি, ঐতিহ্য ধারা বহন করতে পারবে